আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি শুনতে পাচ্ছো। দেখো, আমাদের চলতেছে হচ্ছে কন্টিনেন্টাল লিটারেচার। তো কন্টিনেন্টাল লিটারেচার আজকে আমরা যেটা পড়বো, এটার মাধ্যমে কন্টিনেন্টাল লিটারেচার আবার কিছুদিন অফ যাবে। হ্যাঁ, তোমাদের যাদের কন্টিনেন্টাল নাই তারা কয়েকদিন একটু অফ যাবে। আমরা এই কয়েকদিন আবার ইএলটি ক্লাস নিয়ে আবার এখানে ব্যাক করব। তো ইএলটি ক্লাস একটু বেশি নিতে হবে, প্রায় 15-20টা ক্লাস নিতে হবে। অন্যদিকে তোমাদের ক্লাসটা ওই যে কয়টা স্টোরি সে কয়টাতেই শেষ হবে। তবে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব আর কি, এর ভেতরেই এই প্রশ্নগুলো পড়াই দেব। আমি হয়তো 2টা বা 3টা 4টা ক্লাস নিব ইএলটির, তারপর আবার ব্যাক করে এসে তোমাদেরকে এইখান থেকে সাজেশন অনুযায়ী প্রশ্নগুলো, সেগুলো নোট সহ সেগুলো দিব। তোমরা সেগুলো হোমওয়ার্ক করবা, যাতে করে তোমরাও পড়াশোনার ভেতরে থাকো, ওদেরকে পড়াশোনার ভেতরে রাখতে পারি সেজন্য। তো চলো আমরা এখন পড়বো হচ্ছে আমাদের এই এই গল্পটা, দ্য আউটসাইডার। আলবার্ট কামুসের লেখা এই আউটসাইডার, আমরা এটা পড়বো। এটা আমাদের সিলেবাসে আছে। এই যে দ্য আউটসাইডার, আলবার্ট কামুসের। তো সামনের দিন থেকে ইএলটি চলবে আর কি। ইএলটি আবার কয়েকদিন চলবে। আমি আজকে হয়তো গ্রুপে জানাই দেবো যে সামনের দিন থেকে ইএলটি চলবে। চলো এখানে 3টা কি 4টা ক্লাস অফ থাকবে, তারপরে আবার এখানে ফিরবো আমরা। আর আহ, এর ভেতরে আমি হচ্ছে তোমাদেরকে কোশ্চেন দিতে থাকবো, যাতে করে তোমরা পড়ার ভেতরেই থাকো। আমি জানাই দেবো আর কি, দুই ক্ষেত্রে আমি জানাই দিয়ে মেনশন করে দেবো, যাতে করে সবাই জানতে পারো। ওকে, এবার আসো আমরা এখানে দেখি। এটা হচ্ছে নোভেলা। নোভেলের চেয়ে একটু ছোট আর কি। তো নাম হচ্ছে আউটসাইডার, দা আউটসাইডার। এটা আমাদের সিলেবাসে আছে বা আমরা এইভাবে লিখবো। বাট এটার অরিজিনাল নেম হচ্ছে দা স্ট্রেঞ্জার, মানে আগন্তুক বা অপরিচিত ব্যক্তি। তো দেখো, এটা আলবার্ট কামুসের লেখা। নভেম্বরের 1913 সালে তার জন্ম, 4 জানুয়ারি 1960 সালে তার মৃত্যু। তো দ্য স্ট্রেঞ্জার, অলসো পাবলিশড ইন ইংলিশ অ্যাজ দ্য আউটসাইডার, ইজ এ 1942 নোভেলা বাই ফ্রেঞ্চ অথর আলবার্ট কামুস। ফ্রান্সের একজন অথর, তিনি এটা লিখেছেন, আলবার্ট কামুস। তিনি এটা একটা নোভেলা লিখেন, নোভেলের চেয়ে ছোট, বাট শর্ট বা স্টোরির চেয়ে বড়। 1942 সালে এটা পাবলিশড হয়। এটা ফ্রান্সের ভাষায় এটা দ্য স্ট্রেঞ্জার নামে পাবলিশ হয়, কিন্তু ইংলিশে এটা যখন অনুবাদ করা হয় তখন দেওয়া হয় দ্য আউটসাইডার, এই নামটা দেওয়া হয়। Its theme and outlook are often cited as example of Camus' philosophy, absurdism. কামুসের একটা ফিলোসফি ছিল, তার দর্শন, সেটা হচ্ছে অ্যাবসার্ডিজম। অর্থাৎ তিনি অ্যাবসার্ড ড্রামা বা অ্যাবসার্ড টাইপের রাইটিং লিখে থাকেন। তো এই কবিতাটা, এই রাইটিংটার যে থিম, সেই থিমটা ওই আলবার্ট কামুসের যে ফিলোসফি অ্যাবসার্ডিজম, সেটারই একটা এক্সাম্পল বলতে পারো। দেখো, এটার কিছু কি ফ্যাক্ট আমরা শুরুতে দেখি। এটার ফুল টাইটেল হচ্ছে দ্য স্ট্রেঞ্জার। পাবলিশড হয় হচ্ছে, মানে লিখা হয় 1941 থেকে 1942 সাল, এবং লেখা হয় ফ্রান্সে। পাবলিশ হয় 1942 সালে। লিটারেরি পিরিয়ড হচ্ছে মডার্নিস্ট বা মডার্নিজম। মডার্নিস্ট না, মডার্নিজম। মডার্নিজম লিটারেরি পিরিয়ড। জনরা হচ্ছে ফিলোসফিক্যাল নোভেল। এটা একটা দার্শনিক টাইপের নোভেল। সেটিং হচ্ছে আলজেরিয়া, আলজিয়ার্স, আলজেরিয়া। আলজেরিয়ার রাজধানী মেবি আলজিয়ার্স। ক্লাইম্যাক্স হচ্ছে মোরসাল্ট শোট দ্য অ্যারাব। মোরসাল্ট হচ্ছে অ্যারাবদেরকে বা আরব আরব দেশের মানুষকে আর কি হত্যা করে, শুট করে, গুলি করে। সেটাই হচ্ছে ক্লাইম্যাক্স এখানকার। অ্যান্টাগনিস্ট হচ্ছে রেইমন্ড। রেইমন্ড নামে একটা ক্যারেক্টার, সে হচ্ছে এখানকার অ্যান্টাগনিস্ট, ভিলেন। পয়েন্ট অফ ভিউ ফার্স্ট পার্সন, মোরসাল্ট ইজ দ্য ন্যারেটর। এবং এটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে ফার্স্ট পার্সন, মোরসাল্ট সে ন্যারেটর, এবং সে তার নিজেকে আর কি হলো এখানে আমি আমি আমার আমার এই বলে আর কি উপস্থাপন করেছে।
ফার্স্ট পার্সন হিসেবে। তো এটার থিমটা কি দেখো, দ্য ইরাশনালিটি অফ দ্য ইউনিভার্স। হ্যাঁ, ইরাশনালিটি অফ দ্য ইউনিভার্স, এটা হচ্ছে থিম। ইরাশনালিটি বলতে অযৌক্তিকতা, এই ইউনিভার্সের কোনো যৌক্তিকতা নাই, বা এই ইউনিভার্সে অনেক কিছুই আছে যেগুলো কোনো কারণ থাকে না। হুম, এই 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 জাতীয় জিনিসগুলোই মূলত এর ভেতরে রয়েছে। বলা হচ্ছে দো দ্য স্ট্রেঞ্জার ইজ আ ওয়ার্ক অফ ফিকশন। বলা হচ্ছে যদিও স্ট্রেঞ্জারটা হচ্ছে একটা কাল্পনিক ওয়ার্ক, একটা কাল্পনিক ওয়ার্ক, ইট কন্টেন্স এ স্ট্রং রেজোনেন্স অফ কামুস ফিলোসফিক্যাল নোশন অফ অ্যাবসার্ডিটি। কিন্তু তারপরেও এর ভেতরে কামুসের যে ফিলোসফিক্যাল নোশন, ফিলোসফিক্যাল যে দৃষ্টিভঙ্গি, অ্যাবসার্ডিটি, সেটা এর ভেতরে রয়েছে। ইন হিজ এসেস কামুস অ্যাসার্টস দ্যাট ইন্ডিভিজুয়াল লাইভস and human existence in general have no rational meaning in order, meaning or order। এই এসের ভেতরে, মানে আমাদের কামুস তার এসেগুলির ভেতরে সে মূলত একটা জিনিস বোঝাতে চাইছেন যে মানুষের ব্যক্তিগত যে জীবন, বা প্রতিটি মানুষের যে স্বতন্ত্র বা ব্যক্তিগত যে জীবন, এবং ওভারঅলই যে হিউম্যান এক্সিস্টেন্স, মানুষের যে অস্তিত্ব ইন জেনারেল, এটার কোনো যৌক্তিকতা নাই, বা এটার ভেতরে কোনো অর্ডার নাই, সবাই বিশৃঙ্খল। কিভাবে বিশৃঙ্খল, একটা উদাহরণ দেই আমি। ধরো রুটিন বলে কিছু আছে মানুষের লাইফে? কিচ্ছু নাই। রুটিন বলে আছে প্রকৃতিতে আছে, সকালে সূর্য উঠে বিকেলে অস্ত যায়, এটা কোনোদিন তুমি ব্যতিক্রম দেখতে পাবা না। তারপরে বর্ষাকালে বৃষ্টি হয়, মানে হবেই, কম আর বেশি কিন্তু হবেই। শীতকালে শীত পড়বে, গরমকালে গরম পড়বে, এই রুটিনের ব্যত্যয় কখনো হয়নি। বাট তোমার লাইফে, তুমি অ্যাজ এ হিউম্যান বিং, তোমার লাইফে দেখো, তুমি যতই বলো যে সকালে ঘুম থেকে উঠবো, রাতে ঘুমাতে যাব, আমাদের কি যাওয়া হয়? তুমি ধরো রুটিন যদি করেও থাকো, কোনোদিন দেখতেছো রাত 10টায় ঘুমাচ্ছ, কোনোদিন রাত 2টায়, কোনোদিন রাত 8টায়, কোনোদিন হয়তো সারা রাত ঘুমাচ্ছই না। নাটক, সিনেমা, বা কোনো একটা কনসার্টে গেছো, বা কোনো একটা রিলিজিয়াস কোনো সভা শুনতে গেছো। তার মানে এখানে কোনো অর্ডার নাই। আমাদের এখানে যেটা তোমার জীবনে অর্ডার, সেটা আমার জীবনে ডিসঅর্ডার। হ্যাঁ, ধরো তুমি সন্ধ্যায় 9টা 10টার ভিতরে ঘুমাইতে যাচ্ছ, সকালে ভোরে উঠতেছো। আর একজন, যে লোকটা হয়তো বা ধরো মিল কলকারখানায় চাকরি করে, যাকে রাত জাগতে হয়, অথবা যে লোকটা বর্তমান যুগে যে ফ্রিল্যান্সার আর কি, সে রাত জাগে, ওইটাই তার রুটিন, যে সে দিনে ঘুমায়, রাতে বেশি রাত পর্যন্ত জেগে থাকে, ওটাই তার রুটিন। সো আলটিমেটলি আমাদের কামুস বলতে চাচ্ছেন যে মানুষের জীবনে আসলে কোনো অর্ডার নাই, কোনো রুটিন নাই, হ্যাঁ, কোনো রেশনালিটি নাই। যেটা তোমার জন্য যৌক্তিক সেটা আরেকজনের জন্য অযৌক্তিক, সেটা আবার আরেকজনের জন্য যৌক্তিক, এরকম। দেখো হিস্টোরিক্যাল কনটেক্সট রয়েছে এই নোভেলার। fought between 1914 to 1918. Uh, World War One introduced the world to unprecedented violence and uh, gave rise to a new sense of dissatisfaction and doubt, producing art very different than the art of the past। বলা হচ্ছে 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত যে বিশ্বযুদ্ধ হলো, মানে ওয়ার্ল্ড ওয়ার 1, প্রথম বিশ্বযুদ্ধ, এইটা মূলত ইন্ট্রোডিউসড করে যে ওয়ার্ল্ডকে, মানে ইন্ট্রোডিউস দ্য ওয়ার্ল্ড টু আনপ্রেসিডেন্টেড ভায়োলেন্স, মানে কোনো নজিরবিহীন যে ভায়োলেন্স বা সংঘর্ষ, যুদ্ধ, মারামারি, সেগুলোর সাক্ষী করে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1, এই বিশ্বকে দেখায় আর কি। অ্যান্ড গেভ রাইজ টু এ নিউ সেন্স অফ ডিসস্যাটিসফ্যাকশন এন্ড ডাউট। এবং নতুন এক ধরনের অসন্তুষ্টি, একটা সন্দেহের দানা বাঁধে এই সময়টাতে, দানা মানে সে সন্দেহের বা ডিসস্যাটিসফ্যাকশনের উত্থান ঘটে। এবং প্রডিউসিং আর্ট ভেরি ডিফারেন্ট দেন দ্য আর্ট অফ দ্য পাস্ট। এবং অতীতের যে কোনো সময়ের আর্ট, লিটারেচার, হ্যাঁ, যে কোনো জিনিস এর চাইতে এর পরে, এই যুদ্ধের পরে গিয়ে এগুলো একটু ব্যতিক্রমী হয়, একটু ডিফারেন্ট টাইপের হয়। In the wake of the war rose the Lost Generation, a group of artists who addressed the collapse of traditional structures of meaning, both secular and religious, and conveyed their sense of life's meaninglessness।
বলা হচ্ছে এই যুদ্ধ পরবর্তীতে যে লাইফটা শুরু হয়, বিশেষ করে এইটাকে এই 1918 সাল থেকে 1930 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হচ্ছে যে এর পরে এই যুদ্ধটা শেষ হওয়ার পরে একটা নতুন জেনারেশন হয়, যে জেনারেশনকে বলা হয় লস্ট জেনারেশন। এবং এই লস্ট জেনারেশন কাকে বলা হয়? যে একটা গ্রুপ অফ আর্টিস্ট যারা মূলত এই সময়টাকে, এই একটা কলাপস অফ ট্র্যাডিশনাল স্ট্রাকচারস অফ মিনিং, একটা মিনিংফুল স্ট্রাকচার যেটা ছিল পৃথিবীর, সেই ট্র্যাডিশনাল স্ট্রাকচারের একটা ধ্বংসকে অ্যাড্রেস করে এই লস্ট জেনারেশনের আর্টিস্টরা। তাদের এই লস্ট জেনারেশনের ভিতরে দুইটাই ছিল, ধর্মীয় লোকও ছিল, সেকুলার লোকও ছিল, মানে ধর্মনিরপেক্ষও ছিল। এবং তারা সবাই কনভেইড করেছিল, তারা সবাই জানান দিচ্ছিল তাদের সেন্স অফ লাইফ অফ মিনিংলেসনেস, মানে তাদের জীবনটা যে একবারে মিনিংলেস একটা জিনিস, হ্যাঁ, এর কোনো অর্থই নাই। এইটা তারা তাদের রাইটিং গুলোতে বা তাদের চিত্রগুলোতে, তাদের সবকিছু আর্টিস্টিক যে ওয়ার্ক গুলোতে, সেগুলোতে তারা তুলে ধরতেছিল। মানে প্রথম বিশ্বযুদ্ধের আগে তো এত এরম ভয়ঙ্কর যুদ্ধ হবে সারা পৃথিবী মিলে, এত মানুষ মারা যাবে, এটা মানুষ কখনোই দেখেনি, চিন্তাও করেনি। বা এটা যখন ঘটলো সবাই হতাশ হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের তো এটা আরো ব্যাপক আকারে হয়েছে। ইনফ্যাক্ট বলা হয় যদি এখন তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে এটা আরো ম্যাসিভ লেভেলে যাবে, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধে একবার লেগে যাওয়া মানে এটা শেষ হবে না, যতদিন না পারমাণবিক বোমা আবার ফেলা হচ্ছে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ এবার যদি হয়ই, তাহলে হবেই যারা পারমাণবিক শক্তিধর তাদের ভেতরেই। একটু চিন্তা করে দেখো, আহ, এশিয়ার ফ্রন্টে আছে হচ্ছে, যদি আমরা চীনকে ধরি, চীন, তারপরে উত্তর কোরিয়া, আবার রাশিয়া। রাশিয়া ইউরোপ বা এশিয়ার এই দিকেই তো রয়েছে। তাহলে এই পুরোটা জুড়েই আবার এদিকে ইরান যুক্ত হয়েছে এদের ফ্রন্টে। ইরানেরও নাই, আবার আছে কিনা কে জানে, তাই না? অলরেডি করে ফেলেছে কিনা, বা হয়তো বা যুদ্ধ যখন লেগে যাবে তখন সে তৈরি করে ফেলবে পারমাণবিক বোমা। তো এই সবাই পারমাণবিক বোমা রয়েছে। ওদিকে আবার ফ্রান্স, ব্রিটেন, তারপরে ইসরায়েল, আবার হচ্ছে ইউএসএ, এদেরও পারমাণবিক বোমা আছে। তো এই পারমাণবিক বোমা, মানে যুদ্ধটা শুরু হয়ে গেলে থামবে না যতদিন না পারমাণবিক বোমা ফেলা হচ্ছে। সেকেন্ড মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যদি শুরু হয়। এবার দেখো, বোথ ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 1, আচ্ছা, born during World War I, Camus lost his father to the fighting and grew up to be an integral member of the lost generation। বলা হচ্ছে এই ওয়ার্ল্ড ওয়ারের সময়টাতেই যেহেতু তার জন্ম, অর্থাৎ 1913 সালে যেহেতু তার জন্ম, সুতরাং, এবং এই যুদ্ধে কামুস তার বাবাকে হারিয়েছে, সুতরাং সে মূলত এই লস্ট জেনারেশনের একজন মেম্বার হিসেবেই সে বড় হয়েছে। By the time he wrote The Stranger in the nearly 1940s, the World War II had begun and the Nazi regime occupied France, where Camus had recently moved from Algeria। এই সময়ের ভেতরেই স্ট্রেঞ্জার 1940 সালে আমাদের এই রাইটার লিখতেছেন, যখন অলরেডি আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এবং ওই সময়টাতেই তিনি আলজেরিয়া থেকে ফ্রান্সে মুভ করেন, এবং সেই ফ্রান্সকে অলরেডি অকুপাই করে নিয়েছে জার্মান নাৎসি বাহিনী যেটা। Though he fought passionately for the French resistance against the Germans, Camus lived amidst uh, widespread fear that the senseless horrors of the World War I would be repeated। যদিও আমাদের আহ, হচ্ছে কামুস, সে প্যাশনেটলি ফ্রান্সের পক্ষে, এই জার্মানদেরকে রেজিস্ট্যান্ট করার জন্য, জার্মানদেরকে বাধা দেওয়ার জন্য সে যুদ্ধ করেছে, তারপরেও কামুসের ভেতরে একটা ভীতির সঞ্চার হয়েছিল যে তার ভেতরে কাজ করতেছিল যেন World War I-এর ওই ঘটনাগুলি যেন আবার রিপিট হবে, ওটার মতোই এত এত মানুষ আবারও এখানে মারা যাবে, সারা বিশ্ব হচ্ছে যুদ্ধে একত্রিত হয়ে যাবে, সারা বিশ্বব্যাপী যুদ্ধ বাঁধবে, এটা তারা চিন্তা করতেছিল। কিন্তু মানে আমাদের কামুস তখন চিন্তা করতেছিল। যদিও কেবল 40 সালে বা 41-42 এটা হচ্ছে তো, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 39 সালে। মানে এক কথায় তোমার ব্যাপকতা পেতে সময় লেগেছে। যেমন ধরো এখন যদি রাশিয়া ইউক্রেন বা ইসরায়েল হামাস এগুলো নিয়ে যদি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে কি হলো, এই বিশ্বযুদ্ধ কবে থেকে শুরু হলো এটার যদি ডেট তখন করা হয়, তখন করা হবে ওই ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল তখন থেকে।
ওইখান থেকে বলা হবে। কিন্তু এখনো কিন্তু আমরা বলতে পারতেছি না এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার। কিন্তু যদি এখন দেখা যাচ্ছে সারা বিশ্বব্যাপী যুদ্ধ শুরু হয়ে যায়, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমরা অলরেডি থার্ড ওয়ার্ল্ড ওয়ার ভিতরে ছিলাম বাট বুঝি নাই। ঠিক এরকমই 1940 বা 41 42 এই সময়টা তো ওয়ার্ল্ড ওয়ার যে শুরু হয়ে গেছে অলরেডি, তখন এত ব্যাপকভাবে তারা বুঝতে পারে নাই। The inadequacy of religion and logic to account for such horrors helped inspire his own philosophy of absurdism, whose ideas are reflected throughout The Stranger. বলা হচ্ছে এই যে ধর্মগুলির যে অপর্যাপ্ততা বা যে লজিক, এটাও লজিক টু অ্যাকাউন্ট ফর সাচ হররস, এবং এই হরর গুলিকে, এই যে যে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাগুলি আবার ফিরে আসবে, এই যে ভয়, এই ভয়টাই মূলত তাকে, এবং ধর্ম ব্যর্থ হচ্ছিল, ধর্ম মানুষকে ওই যুদ্ধ বিগ্রহ থেকে নিবৃত করতে পারতেছিল না। তো এই ভয় থেকেই তার ভেতরে একটা ফিলোসফি আহ ফিলোসফি তৈরি হয়, সেটা হচ্ছে অ্যাবসার্ডিজম। এবং যেই অ্যাবসার্ডিজমের আইডিয়াটা আমরা এই স্ট্রেঞ্জার নাটক নোভেলার ভেতরে আমরা পাবো। তো চলো আমরা এবার স্ট্রেঞ্জারটা পড়ি। আচ্ছা, এর ভিতরে কিছু ক্যারেক্টার রয়েছিল, আমি ক্যারেক্টার শর্ট করে পড়ে যাবো 1 2 লাইন করে, কারণ আমি চাচ্ছি আজকে এটা শেষ করে দিতে। দেখো এখানকার প্রধান ক্যারেক্টার মোরসাল্ট ইজ এ ফ্রেঞ্চ সেটেলার ইন আলজেরিয়া হু লার্নস অফ হিজ মাদার্স ডেথ বাই টেলিগ্রাম। মোরসাল্ট একজন হচ্ছে ফ্রান্সের একজন সেটেলার, এবং সে হচ্ছে আলজেরিয়াতে বসবাস করে, এবং সে তার মায়ের মৃত্যুর খবর পেয়েছিল টেলিগ্রামের মাধ্যমে। আচ্ছা, এটুকুই রাখি। মুরসালস মাদার ওয়াজ ওয়েন্ট, আচ্ছা মুরসাল মাদার ওয়াজ না তো, ও সিরি, ওয়েন্ট না তো, সেন্ট হচ্ছে। মোরসাল্টের মা was sent to an old people's home 3 years prior to her death, as noted in the opening lines in the novel. মোরসালের মাকে একটা হচ্ছে ওল্ড পিপুলস হোম, মানে ওল্ড পিপুলস হোম আমরা জানি কি, যে ওই যে বৃদ্ধাশ্রম আছে না, বৃদ্ধাশ্রম আর কি, বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছিল তার মৃত্যুর 3 বছর আগে। এবং আমরা এই নভেলের শুরুর লাইনেতে আমরা এটা পাবো। As Mursal nears the time of his execution, he feels a kingship with his mother, thinking she to embrace the meaningless universe. মুরসাল সে তার এক্সিকিউশনে, তার মৃত্যুর আগে সে ফিল করেছিল তার মায়ের সাথে তার যে একটা রক্তের বন্ধন রয়েছে, সেটাকে সে ফিল করেছিল, এবং সে ভেবেছিল যে তার মাও হয়তো এই পৃথিবীটা যে মিনিংলেস সেটা বুঝতে পেরেছে। এরপর থমাস পেরেজ নামে একজন আছে। থমাস পেরেজ ওয়াজ দ্য ফাইন্যান্স of Mozart's mother, আচ্ছা সরি, fiancé of Mozart's mother while she was at the in the home। বলা হচ্ছে মোরসালের মায়ের ফিয়ন্সি ছিল হচ্ছে এই থমাস পেরেজ, যখন সে বাড়িতে ছিল। হি ব্রিংস আপ দ্য রিয়ার রিয়ার ইন দ্য ফিউনারেল প্রসেশন অফ মোরসালস মাদার, এবং সে মূলত এই মোরসালের মায়ের যে ফিউনারেল প্রসেশন সেটা আয়োজন করেছিল বলতে পারো। অ্যান্ড মোরসালস ডেসক্রাইব ইন দ্য গ্রেট amount of details to the old man's struggle to keep up। আচ্ছা, আমি এগুলো না বলে আমি এবার এখানে চলে যাই আবার। সেলেস্টেল, হ্যাঁ, সেলেস্টেল ইজ দ্য অনার অফ এ ক্যাফে দ্যাট মোরসালস ফ্রিকুয়েন্টস। বলা হচ্ছে একটা ক্যাফে, সে ক্যাফেতে মোরসাল মাঝে মাঝে যাইতো, সেই ক্যাফের অনার হচ্ছে এই সেলেস্টেল। হি টেস্টিফাইস অ্যাট মোরসালস ট্রায়াল। সে মূলত মোরসাল্টের যে ট্রায়াল হয়, তার যে বিচার হয়, সেখানে সে সাক্ষী দেয়। এরপরে মারিয়া কার্ডোনা, ম্যারি কার্ডোনা। ম্যারি কার্ডোনা ওয়াজ এ টাইপিস্ট ইন দ্য সেম ওয়ার্ক প্লেস অ্যাজ মোরসাল্ট। মোরসাল্ট যেখানে কাজ করতো সেখানে সে টাইপিস্টের কাজ করতো। এ ডে আফটার দ্য আফটার হি অ্যাটেন্ডস হিজ মাদার্স ফিউনারেল, শি মিটস হিম অ্যাট এ পাবলিক পোল অ্যান্ড দে বিগ্যান ইন রিলেশনশিপ। আচ্ছা, বলা হচ্ছে যে তার মায়ের যখন ফিউনারেলটা হয়, তখন তার সাথে তার দেখা হয় একটা পাবলিক পুলে, এবং তাদের মধ্যে একটা রিলেশনশিপ গড়ে ওঠে। আচ্ছা, এরপরে আসি আমরা এখানে। আচ্ছা, এই যে ম্যারির একটা খারাপ ইয়ে ছিল, যে ম্যারি সে এনজয় সেক্সকে সে এনজয় করতো মোরসাল্টের মতো, মানে এরা দুইজনে অনৈতিক সম্পর্ককে পছন্দ করতো এরকম আর কি।
এরপরে আসো সালামানো। সালামানো হচ্ছে আরেকটা ক্যারেক্টার। ইজ আ ওল্ড ম্যান হু রুটিনলি ওয়াক হিজ ডগ। সে মূলত নিয়মিত তার ডগকে সাথে নিয়ে সে হাঁটতে বের হয়। হি অ্যাবিউজেস ইট বাট ইজ স্টিল অ্যাটাচ টু ইট। সে এই কুকুরটার সাথে খারাপ আচরণ করে, কিন্তু তারপরে এই কুকুরটা তার সাথে থাকে। হোয়েন হি লসেস হিজ ডগ, যখন সে তার কুকুরটাকে হারিয়ে ফেলে, হি ইজ ডিস্ট্রেট অ্যান্ড আস্ক মুরসাল্ট ফর অ্যাডভাইস। সে তখন ভেঙে পড়ে এবং মুরসাল্টের কাছে সে অ্যাডভাইস চায়। হি টেস্টিফাইজ অ্যাট মুরসাল্টস ট্রায়াল, এবং সেও মুরসালের বিচারের সময় সেও সাক্ষ্য দেয়। এরপর রেমন্ড সিন্টেস। রেমন্ড সিন্টেস ইজ আ নেইবার অফ মোরসাল্ট হু বিটস হিজ অ্যারাব মিস্ট্রেস। রেইমন্ড সে হচ্ছে এই মোরসাল্টের একজন প্রতিবেশী। সে মূলত তার অ্যারাবিয়ান একটা মিস্ট্রেস ছিল, প্রেমিকা ছিল, তাকে সে মারধর করে। হার ব্রাদার অ্যান্ড ফ্রেন্ডস ট্রাই টু টেক রেভেঞ্জ। এবং এই অ্যারাবিয়ান মিস্ট্রেসের ভাই এবং বন্ধুরা মিলে তার উপরে প্রতিশোধ নেয়, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। এরপর রয়েছে ম্যাসন। ম্যাসন নামে একটা ক্যারেক্টার। ম্যাসন ইজ দ্য ওনার অফ এ বিচ হাউস হোয়ার রেমন্ড টেক্স ম্যারি অ্যান্ড মুরসাল্ট। ম্যাসন সে হচ্ছে একটা বিচ হাউসের ওনার, যেখানে রেমন্ড এই ম্যারি এবং মুরসালকে নিয়ে যায়। ম্যাসন ইজ আ কেয়ারফ্রি পার্সন হু লাইকস টু লিভ হিজ লাইফ অ্যান্ড বি হ্যাপি। ম্যাসন একজন কেয়ারফ্রি মানুষ এবং সে তার জীবনকে এনজয় করে এবং সে হ্যাপি থাকতে পছন্দ করে। হি টেস্টিফাইস অ্যাট মার্শালস ট্রায়াল। সেও মার্শাল্টের যে ট্রায়াল হয় সেই ট্রায়ালে সেও সাক্ষী দেয় আর কি। দ্য অ্যারাবস ইনক্লুড রেমন্ডস মিস্ট্রেস, হার ব্রাদার অ্যান্ড হিজ অ্যাসিউমড ফ্রেন্ড। এই কয়েকজনকে মিলে বলা হচ্ছে দ্য অ্যারাবস। নান অফ দ্য অ্যারাবস ইন দ্য স্ট্রেঞ্জার আর নেমড। অ্যারাবসদের কারোরই নাম বলা নাই এখানে, রিফ্লেক্টিং দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফ্রেঞ্চ কলোনিস্ট অ্যান্ড দ্য নেটিভ পিপল। এবং ফ্রেঞ্চ কলোনির সাথে নেটিভ পিপলদের যে একটা দূরত্ব রয়েছে, এই যে অ্যারাবদেরকে অ্যারাব বলা হচ্ছে, কারোরই নাম বলা হচ্ছে না, এটা হচ্ছে একটা কারণ। এরপর দ্য অ্যারাব, দ্য ব্রাদার অফ দ্য মিস্ট্রেস অফ রেমন্ড, ইজ আ ম্যান শট অ্যান্ড কিল্ড বাই মোরসাল্ট অন দ্য বিচ ইন আলজিয়ার্স। বলা হচ্ছে দা অ্যারাব বলতে মোরসাল্টের যে রেমন্ডের যে মিস্ট্রেস তার ভাই, তাকে মূলত আমাদের মোরসাল্ট বিচে, আলজেরিয়ার বিচে তাকে গুলি করে হত্যা করে। তো এই হচ্ছে ক্যারেক্টার গুলি। এবার আমরা চলে যাই এটা সামারিতে। খুব বেশি বড় না। দেখো, মোরসাল্ট ইজ আ শিপিং ক্লার্ক লিভিং ইন এ decrepit Algeria's apartment he shared with his mother before he sent her to an old people's home he rarely visit. বলা হচ্ছে আমাদের মোরসাল্ট সে হচ্ছে একজন শিপিং ক্লার্ক। ধরো শিপিং কোম্পানি টম্পানি থাকে না, সেই কোম্পানিতে সে চাকরি করে। তো শিপিং ক্লার্ক যে কিনা একটা ডিক্রিপ্ট একটা বা জরাজীর্ণ একটা বাড়িতে সে বসবাস করে তার মায়ের সাথে। এবং সে একটা সময় গিয়ে তার মাকে সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এবং সেখানে সে প্রায় খুব কমই, রেয়ারলি ভিজিট করে, হার্ডলি ভিজিট করে আর কি। দ্য নোভেল ওপেন্স হোয়েন হি রিসিভস আ টেলিগ্রাম সেইং হিজ মাদার হ্যাজ ডাইড। এই নোভেলের শুরুতে আমরা দেখতে পাবো যে এই মোৎসার্ট সে একটা টেলিগ্রাম পায়, একটা চিঠি পায়, যেখানে সে জানতে পারে যে তার মা মারা গেছে। মোৎসার্ট ইজ নট আপসেট, কিন্তু মোৎসার্ট এটাতে আপসেট হয় না, ভেঙে পড়ে না সে। মোৎসার্ট মিটস উইথ দ্য ডিরেক্টর অফ দ্য হোম who quells Mozart's inner defensiveness about sending his mother away by assuring him she was happier at the home than she would have been in Algiers. আচ্ছা, মুরসাল্ট সে এবার ওই ওল্ড হোমের যে বা বৃদ্ধাশ্রমের যে ডিরেক্টর তার সাথে সে দেখা করে এবং সেই ব্যক্তি তাকে শান্ত করার চেষ্টা করে। হু কুয়েলস মোরসাল্টস ইনার ডিফেন্সিভনেস, অর্থাৎ মোরসাল্টের ভেতরে যে একটা ইয়ে চলতেছে, অভ্যন্তরীণ যে একটা আহ, কি বলে এটাকে, অস্থিরতা চলতেছে,
যদি এখানে ডিফেন্সিভনেস, কিন্তু এটা দিয়ে মূলত বোঝানো হচ্ছে যে অস্থিরতা, বা সে তার নিজেকে তার মাকে যে এখানে দিয়েছে, তার মা তার সাথে দেখা করতে চেয়েছে বা তার সাথে সে দেখা করেনি, এর ফলে যে তার ভিতরে যে একটা অপরাধ বোধ, সেই জিনিসগুলোকে সে নিজের ডিফেন্স করতে চাচ্ছে। তো বলা হচ্ছে তার এই ডিফেন্সিভকে শান্ত করে হচ্ছে এই ডিরেক্টর অ্যাবাউট সেন্ডিং হিজ মাদার অ্যাওয়ে বাই অ্যাসিওরিং হিম, এবং তার মাকে সে দূরে পাঠিয়ে দিয়েছে এবং তাকে অ্যাসিওর করে নিশ্চিত করতেছে যে শি ওয়াজ হ্যাপিয়ার অ্যাট দ্য হোম, এবং সে বলতেছে যে তার মা এই হোমে সুখী ছিল, খুশি ছিল, দেন শি উড হ্যাভ বিন ইন আলজিয়ার, সে যতটা আলজিয়ার্সে সুখী হতো তার চেয়ে বরং এইখানে বেশি সুখী হয়েছে। আমরা এখানে একটা জিনিস ভুল করো না, সেটা হচ্ছে যে আলজিয়ার্স আর আলজেরিয়া। আমি এখানে দেখিয়ে দিই তোমাদেরকে যে আলজেরিয়া কই গেল। আলজেরিয়ার রাজধানীটা আমি দেখিয়ে দিয়ে আসি, এটা ইয়ে হলে মনে থাকবে তোমাদের। এই যে আলজিয়ার্স, এটা আমরা যদি ম্যাপে দেখি, এই হচ্ছে আলজিয়ার্স, এবং এটা হচ্ছে আলজেরিয়ার রাজধানী। এই যে আলজেরিয়া। এখন তোমাদের ক্ষেত্রে যখন তোমরা লিখতে যাবা একটু গন্ডগোল বাঁধবে, এক হচ্ছে আলজেরিয়া আলজেরিয়ার্স, আলজেরিয়া আলজেরিয়ার্স। তো এই গন্ডগোলটা যেন না বাঁধে। এটা দেখো উত্তর আফ্রিকার একটা দেশ, তিউনিসিয়া এর পাশে, মরক্কোর পাশে এই যে আলজেরিয়া। এবং আলজেরিয়ার যে রাজধানীটা দেখো একেবারে সমুদ্রের কিনারায়, কারণ এইদিকে তো তোমার সাহারা মরুভূমি, এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ না, পুরোটাই সাহারা মরুভূমি, গাছপালা নাই। এবং দেখো লিবিয়ার রাজধানী ত্রিপলি দেখো একেবারে সমুদ্রের ধারে। আবার মরক্কোর রাজধানী রাবাত, এটাও সমুদ্রের ধারে। আলজেরিয়ার রাজধানী এটাও এখানে, তিউনিসিয়ার তিউনিস এখানে। আর বাকি এগুলো সব মরুভূমি। এটা হচ্ছে ভূমধ্যসাগর আর কি, পুরোটাই মেডিটারিয়ান সি, জিব্রাল্টার প্রণালী। আচ্ছা এইটা ইয়ে করো, মানে ভুল করো না। তো বলা হচ্ছে যে আলজেরিয়াতে তাদের বাড়ি, আলজেরিয়ার অন্যখানে হতে পারে, কিন্তু এই আলজিয়ার্সে সে হচ্ছে তার মাকে রেখে গেছে আর কি। আহ, হয়তো দেখা যাচ্ছে আলজিয়ার্স, আমরা যেমন হয় না যে আমাদের বাড়ি হয়তো ধরো হয়তো নাটোর রাজশাহী এদিকে, আর ঢাকায়, ঢাকায় ধরো চাকরি করতে গেলা। এখন ঢাকাইতে গিয়ে তোমার মা হয়তো বা বা শুনলা যে তোমার মা বাড়িতে মারা গেছে, এবার বাড়িতে যখন আসছো, এবার হচ্ছে বাড়ির কেউ একজন বলতেছে তোমার মা তোমার ঢাকাতে যাওয়ার চাইতে এখানেই বেশ ভালো। ঠিক এরকমই একটা কথা বলতেছে ওল্ড হোমের যে ডিরেক্টর, সে বলতেছে যে আলজিয়ার্সে তোমার সাথে গিয়ে থাকার চাইতে তোমার মা এখানে অনেক ভালো ছিল। তো তুমি কষ্ট পেও না, ভেঙে পড়ো না, আর তুমি আমাদের এখানে যে মারা গেছে বলে যে তুমি আমাদেরকে দোষারোপ করবে এটাও করিও না, এটাই বলতেছে। He tells Morselt he has arranged a religious funeral in accordance with her wishes, though Morselt reflects privately that his mother wasn't religious. সে অর্থাৎ এই ডিরেক্টর সে বলেছে যে সে তার মায়ের জন্য একটা রিলিজিয়াস ফিউনারেলের আয়োজন করেছে তার ইচ্ছা অনুযায়ী, যদিও মোরসাল্ট সে প্রাইভেটলি জানিয়েছে যে তার মা ধর্মীয় ব্যক্তি ছিল না, মানে হয় না যে ধর্মকে অতটা বিশ্বাস করে না এরকম। Morsalt goes to the mortuary and surprises the caretaker by declining to see his mother's body. বলা হচ্ছে যে মোরসাল্ট সে তার মায়ের যে মর্চুয়ারি, যে বলতে পারো যে যেখানে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়, এটাকে বলা হয় কাইন্ড অফ মর্চুয়ারি, বা আরেকটা যদি বলতে পারো যে কাইন্ড অফ গোরস্থান। হ্যাঁ। তো সেইখানে যায়, যখন গিয়ে সেখানকার যে কেয়ারটেকার সে অবাক হয়, কারণ মোরসাল সে তার মায়ের ডেড বডি দেখতে চাচ্ছে না, এমনকি ডিক্লাইনিং টু সি, মানে তার মায়ের ডেড বডি দেখতে বলা হয়েছে, সে সেটা দেখতেছে না। দে ড্রিঙ্ক কফি অ্যান্ড স্মোক টুগেদার, তারা একসঙ্গে কফি খাচ্ছে, স্মোক করতেছে। দেন সিট ভিজিল ওভার দ্য কফিন উইথ হিজ মাদার্স ফ্রেন্ড হুজ হুজ ক্রাইং ইরিটেট দ্য আনইমোশনাল মোরসাল। এবং তারপরে মানে সে ওই যে কফি খাচ্ছে, তারপরে স্মোক করতেছে, তারপরে সে
তোমার দেন সিট ভিজিল ওভার দ্য কফিন, এবং তারপরে সে একটু দেখতেছে আর কি, যে ওই কফিনটা কফিনটা সে দেখতেছে তার মায়ের একটা বন্ধুর সাথে। এবং সেখানে গিয়ে তার মায়ের বন্ধু সে খুবই কান্নাকাটি করতেছে, এবং এই কান্নাকাটি দেখে সে বিরক্ত প্রকাশ করতেছে এই মোরসাল। কারণ সে হচ্ছে নিজে হচ্ছে আনইমোশনাল, তার ভেতর কোনো ইমোশন নাই এরকম। নেক্সট মর্নিং দ্য ফিউনারেল প্রসেস ইজ জয়েন্ট বাই থমাস পেরেজ। পরের দিন সকালে যে ফিউনারেল প্রসেসটা হচ্ছে সেখানে থমাস পেরেজ নামে একজন ব্যক্তি সে জয়েন করেছে, মোরসাল্টস ক্লোজেস্ট ফ্রেন্ড অ্যান্ড রিউমার্ড ফিয়ন্সি। এবং এই থমাস পেরেজ হচ্ছে মোরসালের তোমার ক্লোজেস্ট ফ্রেন্ড, এবং বলা হয় যে সে হচ্ছে তার ফিয়ন্সে, তার বাগদত্তা। দে ওয়াক অ্যাক্রস দ্য হট simmering landscape to church for the funeral, which Mozart barely remembers. বলা হচ্ছে যে তারা একসঙ্গে এই হচ্ছে গরমের ভেতরে তপ্ত যে ল্যান্ডস্কেপ, সেই ল্যান্ডস্কেপের উপর দিয়ে হেঁটে হেঁটে তারা চার্চের উদ্দেশ্যে গেল এই ফিউনারেলের জন্য। এবং সেখানে গিয়ে মোরসাল্ট বিয়ারলি রিমেম্বার্স, মোরসাল্ট সেখানে গিয়ে সবকিছু যেন আসলে মনে মনে রাখতে পারতেছিল না, কোনো কিছু যেন মনে করতে পারতেছিল না এরকম। হয় না যে ধর্মীয় আচার অনুষ্ঠান মনে করতে পারে না, এরকমটা আমাদের ক্ষেত্রেও হয়, দেখবা আমাদের ভেতরে অনেকেই আছে যে এটা, যারা ছেলেরা তারা এটা ফিল করবা, যে বছরে দুইবার ঈদের নামাজ হয়, হ্যাঁ ঈদের নামাজে গিয়ে ওই নামাজ যে কিভাবে পড়তে হবে এটা মনে থাকে না, এবং এদিক ওদিক তাকায় থাকতে হয় যে কে কখন কি করতেছে। আবার মাঝে মাঝে যদি তুমি গোরস্থানে গিয়ে যাও এই জানাজার নামাজ টামাজ পড়াতে, দেখবে জানাজার নামাজ পড়াতে তোমার মনে নাই কি করতে হবে, কি কি যদিও হুজুর সামনে বলে দিচ্ছে, কিন্তু দেখা যায় যে তুমি পেছনে পড়েছো অনেক, দুই চার পাঁচ কাতার পরে, তখন দেখা যাচ্ছে তোমার আর, তুমি আরেকজন কি করতেছে ওটা দেখে দেখে করতে হয়। তা আমাদের এই মোরসাল্টের ক্ষেত্রে এই কাজটাই ঘটেছে। স্যাটারডে মোরসাল্ট গোস টু দ্য বিচ অ্যান্ড রানস ইনটু ম্যারি। স্যাটারডেতে মোরসাল্ট সে বিচে গেছে এবং সে ম্যারির কাছে গেছে আর কি, ম্যারির সাথে দেখা করতে গেছে। দে সুইম, ফ্লার্ট, গো টু এ কমেডি অ্যান্ড গো হোম টুগেদার। তারা একসঙ্গে সাঁতার কেটেছে, ফ্লার্ট করেছে, প্রেমের অভিনয় করেছে এই টাইপের। তারপরে কমেডি করেছে, কমেডি দেখতে গেছে। তারপরে হচ্ছে তারা একসঙ্গে বাড়িতে গেছে। ম্যারি ইজ স্টার্টেল টু হিয়ার মোরসালস মাদার জাস্ট ডাইড। ম্যারি এখানে সে জানতে পেরেছে যে মোরসাল্টের মা মারা গেছে। মানডে মোরসালস নেইবার রেমন্ড ইনভাইটস হিম টু ডিনার অ্যান্ড রিকাউন্টস হিজ থার্স্ট ফর রেভেন্স অন হিজ মিস্ট্রেস। আচ্ছা, মানডেতে, এটা স্যাটারডেটের ঘটনা আর কি। তো মানডেতে গিয়ে মোরসাল্টের একজন নেইমার রেইমন্ড সে ডিনার এর আয়োজন করে, এবং সে ডিনার তাদেরকে ইনভাইট করে, এবং রিকাউন্ট হিজ থার্স্ট ফর রেভেন্স অন হিজ মিস্ট্রেস। এবং সে তার মিস্ট্রেসের ওপরে তার যে একটা প্রতিশোধ নেয়ার যে চিন্তা, সেটা সে স্মরণ করে। হি গেটস মোরসাল্ট টু রাইট এ লেটার লিউরিং হার ব্যাক টু শেম হার। সে মোরসাল্টকে একটা চিঠি লেখে। হি গেটস মোরসাল্ট টু রাইট এ লেটার লিউরিং হার ব্যাক টু শেম হার, মানে তার কাছে ফিরে যাওয়াতে সে তাকে হচ্ছে একটু লজ্জা দিয়ে আর কি সে একটা চিঠি লেখে। প্লিজড রেমন্ড নাও কনসিডার্স মোরসাল্ট হিজ ফ্রেন্ড। এবং এখন এই হচ্ছে রেইমন্ড সে মূলত খুবই খুশি মোরসাল্টকে নিয়ে, এবং সে মোরসাল্টের কে সে নিজের বন্ধু মনে করে আর কি। নেক্সট স্যাটারডে, পরবর্তী শনিবারে, মোরসাল্ট অ্যান্ড ম্যারি হিয়ার রেমন্ড বিটিং হিজ মিস্ট্রেস। ওই যে রেমন্ডের মিস্ট্রেস হচ্ছে অ্যারাব, অ্যারাবিয়ান গার্ল আর কি। তো বলতেছে যে পরের স্যাটারডেতে মোরসাল্ট এবং ম্যারি শুনতে পায় যে রেমন্ড মূলত তার যে মিস্ট্রেস তাকে সে মারধর করতেছে। এ পুলিশম্যান ফ্রিজ হার, একজন পুলিশ পুলিশ আসলো, এসে তাকে মুক্ত করলো, শেমিং রেইমন্ড, এবং সে রেইমন্ডকে লজ্জা দিল বা অপমান করলো। ল্যাটার মোরসাল্ট অ্যাগ্রিজ টু রেইমন্ডস রিকোয়েস্ট দ্যাট হি টেস্টিফাই টু হার ইনফিডেলিটি। আচ্ছা, পরে মোরসাল্ট সে রেমন্ডের একটা রিকোয়েস্ট সে মানলো, সেটা হলো যে সে তার ইনফিডেলিটি এসে টেস্ট করবে।
ইনফিডিলিটি বলতে হচ্ছে তোমার শারীরিক সক্ষমতা আর কি। He meets Salamano, who the heartbroken after losing the dog he's always pretended to hate. আচ্ছা, সে তখন গিয়ে এই সালামানোকে সাথে দেখা করলো, এবং সালামানো সে হচ্ছে খুবই আপসেট হয়ে পড়েছে, মনক্ষুণ্ণ হয়ে আছে, কারণ সে তার কুকুরকে সে হারিয়েছে। এবং সে সবসময় বলতো যে কুকুরকে সে ঘৃণা করে, ভালোবাসে না, কিন্তু যখন কুকুরটা হারিয়ে গেছে এবার সে কষ্ট পাচ্ছে। At work, Morselt declines a transfer to Paris since nothing mattered. কাজ কর্মক্ষেত্রে গিয়ে মুরসালকে তোমার ট্রান্সফার করা হয় প্যারিসে, ফ্রান্সের প্যারিসে, কিন্তু সে এটা ডিক্লাইন করে দেয়। তার মনে হয় যে ফ্রান্সে যাওয়া কোনো দরকার নেই, বা গিয়ে কি করবে। When Mary asks if he wants to marry her, he says it makes no difference, but he will if she wants. যখন ম্যারি তাকে জিজ্ঞাসা করে মুরসালকে যে তুমি আমাকে বিয়ে করবে কিনা, তখন সে বলে যে এটার তো কোনো দরকার নেই, হ্যাঁ, তবে তুমি যদি চাও তাহলে আমি করব। মানে বিয়ে করা ছাড়াই তো তারা একসঙ্গে থাকতে পারতেছে। সানডে, ম্যারি, মুরসাল্ট অ্যান্ড রেমন্ড গো টু ম্যাসন্স বাংলো। ম্যাসন্সের বাংলোতে সানডেতে এই তিনজন যায়। রেমন্ড অরিস হি ইজ বিং ফলোড বাই দ্য অ্যারাব, হিজ মিস্ট্রেস ব্রাদার। রেমন্ড এখানে উদ্বিগ্ন হয়েছে কারণ তাকে অ্যারাব অর্থাৎ তার যে মিস্ট্রেস, তার ভাই তাকে অনুসরণ করতেছে। অ্যাট দ্য বিচ, মোরসাল্ট অ্যান্ড ম্যারি আর হ্যাপি। সাগরের বিচে মোরসাল্ট এবং ম্যারি খুব আনন্দ ফুর্তি করতেছে। মোরসাল্ট, ম্যাসন অ্যান্ড রেমন্ড ওয়াক অন দ্য বিচ। মোরসাল্ট, ম্যাসন এবং রেমন্ড তারা বিচের উপরে হাঁটাহাঁটি করতেছে, রানিং ইনটু দ্য অ্যারাব অ্যান্ড হিজ ফ্রেন্ড। এবং তারা অ্যারাব এবং তার বন্ধুদের দ্বারা সে আর কি, মানে তারা ধাওয়া খাচ্ছে আর কি। রেমন্ড স্টার্টস এ ফাইট বাট সারেন্ডার্স হোয়েন কাট বাই দ্য অ্যারাব। আচ্ছা, রেমন্ড সে মারামারি শুরু করে দিল, কিন্তু একটা সময় সারেন্ডার করলো যখন একটা আরাব তার হয়তো বা হাত বা পা কোথাও একটা কেটে দিয়েছে তখন। ফিউরিয়াস রেমন্ড ইনসিস্ট অন রিটার্নিং টু দ্য বিচ, মার্লো ফলোস। বলা হচ্ছে যে এই যে রেমন্ড এবার সে খুব রেগে গেল, রেগে গিয়ে সে বিচে ফিরে যাওয়ার সে ডিসিশন নিল। যদিও সে সারেন্ডার করে চলে এসেছে, কিন্তু তারপরে সে আবার বিচে ফিরে যাওয়ার ডিসিশন নিল, এবং সাথে মোরসাল্টও গেল। They meet the Arab, but Mursalt has Raymond give him his gun. তারা আরবকে অনুসরণ করলো বা আরবের সাথে দেখা করলো, আরবদের সাথে, এবং মুরসাল্ট সে তার যে অস্ত্র সেটা রেমন্ডকে দিল। দ্য আরবস রিট্রিট, এবং ওই আরবরা কি করলো, আবার তাদের সাথে মারামারি বাঁধিয়ে দিল। ডিজি উইথ হিট, মুরসাল্ট ওয়ান্ডার্স অ্যালোন অ্যালং দ্য ড্যাজলিং রেড গ্লেয়ার। আচ্ছা, মাথা মানে গরমে একবার ডিজি হয়ে গেছে, মাথা ঘোরা বা মাথা ব্যথা এই টাইপের শুরু হয়ে গেছে। এর মধ্যে মোরসাল্ট সে ওয়ান্ডার করলো অ্যালন, মানে ওইখানে একা একাই গেল, অ্যালং দ্য ড্যাজলিং রেড গ্লেয়ার, অর্থাৎ রেড গ্লেয়ার ড্যাজলিং যে একটা অবস্থা, রোদে তপ্ত যে বিচ, সেখানে মোরসাল সে একা একাই গেল। হি ইজ সারপ্রাইজ টু মিট দ্য আরবস এগেইন, এবং সে সেখানে গিয়ে আরবদের সাথে আবার দেখা হয়ে গেল তার, এবং সে অবাক হয়ে গেল এদেরকে দেখে। হু ড্রস হিজ নাইফ, এবং যারা তার নাইফটাকে কেড়ে নিল। অ্যাট দ্য ড্যাজলিং স্পেয়ার্স অফ সান রিফ্লেক্টিং অফ ইট, মোরসাল শুটস দ্য ম্যান। এবং যখন ওই মাথার উপরে সূর্য আর কি প্রখর ভাবে কিরণ দিচ্ছিল, খুব রোদ, রোদের ভেতরে তার মাথাও মনে করো সেরকম গরম হয়ে আছে, এই অবস্থায় মোরসাল্ট কি করেছে, শুট দ্য ম্যান মানে অ্যারাবকে গুলি করে দিয়েছে। In prison, the examining magistrate attempts unsuccessfully to Christianize Christianize Morsalt. আচ্ছা, ইয়ের ভেতরে তাকে এরপরে পুলিশে ধরে নিয়ে গেছে, এবং সে কারাগারে গিয়ে ম্যাজিস্ট্রেট সে তাকে খ্রিস্টান বানানোর চেষ্টা করেছে, বা খ্রিস্টান ধর্মে পালনের জন্য তাকে চেষ্টা করেছে, কিন্তু আনসাকসেসফুল হয়েছে, ব্যর্থ হয়েছে। ম্যারি ভিজিটস ওয়ান্স, ম্যারি একবার ওইখানে ভিজিট করে, বাট ইজ আহ বার্ড ফ্রম ভিজিটিং এগেইন, কিন্তু সে আর দ্বিতীয়বার ভিজিট করতে পারে না কারণ তাকে বাধা দেওয়া হয়। মোরসাল্ট
acclimates to prison and spent his days remembering his apartment. A years passes. বলা হচ্ছে যে মোরসাল্ট সে এবার প্রিজনে সে তার সময় কাটাতে থাকে। হুম, কারাগারের অভ্যন্তরে কারাগারে সে অভ্যস্ত হয়ে যায়, অ্যাক্লিমেটস হয়ে যায় আর কি কারাগারের দিনগুলোতে। এবং সে সেখানে স্পেন্ড হিজ ডেজ, সে তার দিনগুলো তার যে অ্যাপার্টমেন্ট, সে অ্যাপার্টমেন্টের যে মেমোরিগুলো সেগুলো স্মরণ করতে করতে সে কাটায়। এবং এইভাবে একটা বছর পার হয়ে চলে যায়। দ্য ট্রায়াল ইজ ব্লোন আপ বাই দ্য প্রেস অ্যান্ড দ্য কোর্ট রুম ইজ প্যাকড। বলা হচ্ছে প্রেস দ্বারা, মানে হয় না যে সাংবাদিকরা অনেক সময় অনেক হচ্ছে ট্রায়াল গুলোকে সামনে নিয়ে চলে আসে। হ্যাঁ, কোনো একটা ট্রায়াল বা কোনো একটা বিচার ধরো থেমে আছে, তো সেই সেই সময়টাতে বলা হচ্ছে যে বলা হচ্ছে এই প্রেস বা মিডিয়া সাংবাদিকরা কি করে ট্রায়ালটাকে আবার তারা ব্লোন আপ করে, আবার তারা জাগিয়ে তোলে বিচারটা। এবং দ্য কোর্টম্যান ইজ প্যাকড, এবং কোর্টের যে রুম সেই রুমটা পরিপূর্ণ হয়ে যায়, প্রচুর মানুষ আসে। Mass is made of Morsal's insensibility, insensitivity, sensitivity at his mother's funeral, and the director and caretaker testifies to Morsal's coldness. আচ্ছা, এবং এইখানে মোরসাল্টের যে ইনসেনসিটিভিটি, যেটা তার মায়ের ফিউনারেলের সময়, সেইটা তুলে ধরা হয়। এবং এখানে যে ডিরেক্টর রয়েছে, ওই যে আহ, কি বলে, ওল্ড হোমের যে ডিরেক্টর, সেই ডিরেক্টর এবং কেয়ারটেকার, যেটা ওই যে কবরস্থানের যে কেয়ারটেকার, সে কেয়ারটেকার টেস্টিফাই করে যে হ্যাঁ মোরসাল্টের ভিতরে কোল্ডনেস রয়েছে, মানে সে হচ্ছে আবেগহীন। আফটার মোরসাল্টস লয়ার মেক্স প্রোগ্রেস, ম্যারি inadvertently cripples the defense by recounting her first date with Morsalt the day after his mother's funeral. বলা হচ্ছে যখন মোরসাল্টের লয়ার সে মানে কথা বলতে শুরু করে, তখন ম্যারি সে অসাবধানতা বশত তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার পরের দিন মোরসাল্টের সাথে তার যে ডেট হয় সেই কথাটা সে বলে ফেলে আর কি। ইনঅ্যাডভার্টেন্টলি ক্রিপলস দ্য ডিফেন্স, মানে সে ওইখানে গিয়ে সাক্ষী দিবে কি, সেখানে গিয়ে ডিফেন্স না ডিফাইন্স আর কি, ডিফাইন করে, সেখানে বর্ণনা দেয় যে তার মা, মানে ওই লোকটা মানে মোরসাল সে হচ্ছে আবেগহীন, তার মায়ের মৃত্যুর পরের দিনই তাদের ডেট হয় সেটা সে বলতেছে। Mursal's lawyer attempts to rescue the case. Is my client on trial for burying his mother or for killing the man? এবং মোরসাল্টের মায়ের ব্যাপারে ওই কোর্টের ভেতরে এত আলোচনা হয় যে মোরসাল্টের লয়ার সে এবার কেসটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে, এবং সে বলে যে এখানে আমার ক্লায়েন্টের বিচার কি তার মায়ের কবর দেওয়ার ব্যাপার নিয়ে হচ্ছে, নাকি একটা মানুষকে হত্যা করার ব্যাপার নিয়ে হচ্ছে। বাট দ্য প্রসিকিউটর কানেক্টস দ্য ফিউনারেল অ্যান্ড দ্য মার্ডার, portraying Morsalt as a soulless monster premeditating murder at his mother's grave. কিন্তু প্রসিকিউটর, যুদ্ধের যে প্রসিকিউটর, সে বলতেছে, মানে অপর পক্ষের যে লয়ার, সে কানেক্ট করে যে তার মায়ের যে ফিউনারেলের সময় তার যে আবেগহীনতা, সেটার সাথে এই লোকটাকে খুন করার যে বিষয়টা, এই দুইটাকে কানেক্ট করে সে বলে যে এই মার্ডারটা মূলত ঘটেছে ঘটিয়েছে মোরসাল্ট। এর কারণ হচ্ছে যে মোরসাল্ট মূলত একজন সোললেস মনস্টার, তার আবেগ নাই, তার হৃদয় নেই, হৃদয়হীন মনস্টার। এবং সে তার মায়ের যে কবর দেয়, সে কবরস্থান থেকেই সে এরকম হত্যা করবে, এটা তার প্রি মেডিটেশন ছিল আর কি, সে আগে থেকেই সে চিন্তা করেছিল। এটা আসলে সে কানেক্ট করায়। থ্রুআউট দ্য ট্রায়াল মোরসাল্ট ইজ মোস্টলি ক্যাম। পুরো এই বিচার কার্য জুড়েই মোরসাল্ট খুবই শান্ত ছিল। অনলি র্যাঙ্কলিং when he feels excluded from the প্রসিডিংস। শুধুমাত্র সে র্যাঙ্কলিং করে যখন সে ফিল করে আহ, এই সমস্ত কিছু থেকে যখন সে মানে হয়, মানে কি বলে এটাকে, র্যাঙ্কলিং এর মানে হচ্ছে কি বলে এটাকে, যন্ত্রণা, মানসিক যন্ত্রণা আর কি, মনে পীড়া দেয়া। তো বলা হচ্ছে তার মনে তখনই পীড়া দেয় যখন হি ফিলস এক্সক্লুডেড ফ্রম দ্য প্রসিডিংস, অর্থাৎ তার বিচার থেকে বাদ
দেওয়া হবে বা তার বিচারের যে মানে অবস্থা, সেই অবস্থা থেকে অনেক কিছু বাদ চলে যাচ্ছে, অনেক কিছু বলা হলো না, বলা হচ্ছে না, বা তার মায়ের প্রসঙ্গ বারবার নিয়ে আসা হচ্ছে, এটা এটা যখন সে ফিল করে তখনই সে কেবল মানসিক যন্ত্রণার ভেতরে পড়ে যায়। ইন ক্লোজিং রিমার্কস, দ্য প্রসিকিউটর, আচ্ছা, prosecutor. In closing remarks, the prosecutor equates Mursal's crime with the uh, parricides being tried in court next day, claiming Mursal is morally guilty of killing his mother. আচ্ছা, বলা হচ্ছে একটা রিমার্ক এখানে করা হয়, যে রিমার্কটা আমাদের প্রসিকিউটর করতেছে আর কি। প্রসিকিউটর একটা মন্তব্য করে, সেটা হলো যে পরের দিন আর কি আদালতে, যে আমাদের এই মোরসাল্টের যে ক্রাইম, এটার সাথে তার প্যারিসাইড, প্যারিসাইড মানে নিজের মাতা বা পিতাকে হত্যা করা। তো বলা হচ্ছে যে তার এই যে মাকে সে হত্যা করেছে, তার মাকে মানে সে হত্যা করেছে এটার কথা বলতেছে। তার মা যে এইভাবে মারা গেছে, তার মাকে ওল্ড হোমে রেখেছে, এই সব মিলিয়ে সে একদম সোললেস একটা ছেলে। সব মিলিয়ে তার মাকেও বলা হচ্ছে সে তার মাকেও হত্যা করেছে। তো মোরালি গিলটি অফ কিলিং হিজ মাদার বলতেছে সে তার মাকে হত্যা করা, এটার কারণে সে নৈতিকতার দিক থেকে সে অপরাধ ফিল করতেছে। তো এইটা দাবি করে হচ্ছে পরের দিন কোর্টে গিয়ে আমাদের অপর পক্ষের যে প্রসিকিউটর রয়েছে সে, অপর পক্ষের যে আইনজীবী সে এটা মন্তব্য করে, এবং বলা হচ্ছে সে তার মা মারা যাওয়ার ক্ষেত্রে সেও নৈতিকভাবে দায়ী। সে সে তার মাকে মূলত হত্যা করেছে এটা বলতেছে। মুরসাল্ট ইজ সেন্টেন্স টু ডেথ, এবং এর ফলে এট লাস্ট থেকে মুরসাল্টকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুরসাল্ট ফ্লাইস ফর অ্যাপিল, ফাইলস ফর অ্যাপিল, মুরসাল্ট এবার অ্যাপিল করে। Obsessed by the arbitrariness of his verdict and certainty of death by guillotine, he fantasizes a justice system that would give the condemned a chance. আচ্ছা, সে মূলত অবসেসড হয়ে আছে একটা আরবিটারিনেস, যে তার যে রায়টা, সে রায়টা হচ্ছে হোক, এবং তাকে গিলেটিন হচ্ছে একটা ওই যে মানে মানুষকে মেরে ফেলার একটা যন্ত্র আর কি। তো সেই যন্ত্রের ভিতরে ফেলে তার আহ মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, এটা সে চিন্তা করতেছে, বা এটা সে এটার ঘোরের ভেতরে আছে যে এটা করা হবে। এই অবস্থায় সে ফ্যান্টাসাইজ করতেছে একটা ন্যায় বিচার পাওয়ার জন্য, এবং সে চিন্তা করতেছে যে হয়তোবা মৃত্যুর আগে বা তার ফাইনাল যে তাকে কন্ডেম করা হবে, দোষারোপ করা হবে, এটার আগে সে হয়তো একটা চান্স পাবে। সে সেটা চিন্তা করতেছে, এবং অলরেডি সে এটাও চিন্তা করতেছে যে হয়তোবা তাকে মেরে ফেলা হবে এরকম, মৃত্যুদণ্ড দিয়ে গিলেটিন নামক যন্ত্রের ভেতরে মাথা রেখে মাথা কেটে ফেলে। He tries to be level-headed, imagine both possible outcomes of his appeal, but feels uh, delirious joy whenever he thinks of living. আচ্ছা, সে ট্রাইস টু বি লেভেল হেডেড, তার মানে সে শান্ত থাকার চেষ্টা করতেছে, সে শান্ত শান্ত থাকার চেষ্টা করতেছে, এবং একই সঙ্গে সে দুইটা জিনিস কল্পনা করতেছে, যে দুইটাই হতে পারে। হয়তোবা সে তার মৃত্যুদণ্ড পাবে, গিলেটিনে গিয়ে তার মাথাটা কেটে ফেলা হবে বা তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, অথবা হয়তোবা সে মুক্তি মুক্তি পেয়ে যাবে। তো এই সব, এই পসিবল আউটকাম সে ভেবে ভেবে সে ডিলারিয়াস একটা জয় অনুভব করতেছে, মানে একটা আনন্দে সে বিমোহিত। ডেলিরিয়াস বলতে বিমোহিত হওয়া, একটা আনন্দে বিমোহিত হয়ে আছে। এবং হোয়েন এভার হি থিঙ্কিংস অফ লিভিং, যখন সে বেঁচে থাকার ব্যাপারটা নিয়ে সে চিন্তা করতেছে, তখনই সে আনন্দটা পাচ্ছে। The chaplain visits and lectures Morsels on the afterlife. এবার একজন চ্যাপলেইন বা একজন হুজুর বলতে পারো, ও তো খ্রিস্টিয়ান ধর্মের হুজুর। তো একজন তো হুজুর সে ভিজিট করলো এবং মোরসাল্টকে আহ কিছু ধর্মের কাহিনী শোনালো আর কি, ধর্মের বাণী শোনালো। এটা কিন্তু ওই মুসলিমদের ক্ষেত্রেও করে। একজন হুজুর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ওখানে যায়, তাকে গিয়ে হচ্ছে ইয়ে পড়ায়, কি বলে, দোয়া দরুদ পড়ায় আর কি, তবা পড়ায়, এটা এসব কিছু। আচ্ছা, মুরসাল্ট screams that there is no existence but this one, that all people are equally privileged and condemned.
মুরসাল্ট এবার সে চিৎকার করে ওঠে এবং সে বলে যে দেয়ার ইজ নো এক্সিস্টেন্স বাট দিস ওয়ান। অর্থাৎ সেখানে এখানে মানে পৃথিবীতে কোনো অস্তিত্ব বলে কিছু নেই, মানুষের কোনো কিছুই নেই। শুধুমাত্র একটা জিনিস আছে এখানে, যে মানুষকে সমানভাবে সুবিধাপ্রাপ্ত দেয়া, সুবিধা দেয়া অথবা সমানভাবে নিন্দা করা, এটাই রয়েছে। হি ফিলস রিড অফ হোপ অ্যান্ড ইজ হ্যাপি। সে সমস্ত আশা থেকে মুক্ত হয়ে যায়, মানে এবং সে নিজে এবার হ্যাপি ফিল করতে থাকে, মানে তার লাইফের আর আশা নেই, সেটা সে ফিল করে। হি ওপেন্স টু দ্য জেন্টাল ইনডিফারেন্স অফ দ্য ওয়ার্ল্ড। সে পৃথিবীর প্রতি তার যে একটা উদাসীনতা, সেটা সে প্রকাশ করে, ওপেন করে। অ্যান্ড থিংস হি নিড অনলি বি অ্যাকম্পানিড বাই ক্রাইস অফ হেট অ্যান্ড টু ফিল লেস অ্যালোন। এবং সে চিন্তা করতে থাকে যে তার থিংস হি নিড অনলি বি অ্যাকম্পানিড, সে একটা জিনিস ভাবে যে তার একটা জিনিসের সঙ্গী দরকার, বা একটা জিনিসের সে সঙ্গী ফিল করে, সেটা হচ্ছে ক্রাইস অফ হেট, অর্থাৎ একা একা ঘৃণার যে বাণী বা ঘৃণার যে বিষয়টা, সেটা ফিলস লেস অ্যালোন। এবং সে নিজেকে আসলে একাকী ফিল করে না। মানে এক কথায়, সে যে ভাব আবেগবিহীন একজন লোক, সেই রকম লোক যেমনটা হয় সেরকম। দেখবো অনেক মানুষ থাকে না নেশাগ্রস্ত, তারা তাদের ভিতরে কিন্তু আবেগ অনুভূতি কম থাকে। আবেগ অনুভূতি থাকলেও নেশার কারণে তারা ওগুলো প্রকাশ করতে পারে না, এবং আলটিমেটলি সে আবার ওই উদাসীন থাকে, উদাসীনতার ভিতরেই সে সবসময় থাকে। সে তার আশা নিরাশা পরিত্রাণ সবকিছুই সে অনুভব করে, বাট হচ্ছে সেগুলো অনুভব করার পরেও তার ভেতরে আক্ষেপ থাকে না, যে যা হওয়ার হবে, এরকম সে চিন্তা করে। এবং মনে মনে সে, তারা অনেক সময় ভাবে বা ঘৃণা করে, নিজের ভেতরে ঘৃণার কান্না আসে তার ভেতরে। আহ একা থাকার যে বোধ, সেটা অনেক সময় আসে, আবার অনেক ক্ষেত্রে সে যে একা এটা সে ফিলও করতে পারে না, এরকমটা হয় আর কি। মানে এক কথায় পুরোপুরি মেন্টালি একবারে ডাল হয়ে যায় এরকম একজন মানুষ, আমাদের এই মোরসাল। তো এই হচ্ছে টোটাল স্টোরিটা। স্টোরিটা একটু অ্যাবসার্ড, আমরা আগেই বললাম যে স্টোরিটা অ্যাবসার্ড। তোমরা ওই যে আহ, গল্পটা পড়েছো না, ওয়েটিং ফর গ্যাডো? ওয়েটিং ফর গ্যাডো হচ্ছে এরকম একটা অ্যাবসার্ড কাহিনী। তারপর ওই যে দ্য কেয়ারটেকার, এগুলো অ্যাবসার্ড। ঠিক এইটাও ওইরকম একটা অ্যাবসার্ডিটি। যেহেতু অ্যাবসার্ডিজমে বিশ্বাসী আমাদের রাইটার, সেই ক্ষেত্রে তিনি ওইটাই করেছেন। আমরা এইটার যদি একটু সামারাইজ করি, আমরা দেখবো যে মোরসাল্ট নামে একজন ক্যারেক্টার, সে তার মাকে আহ তাদের হয়তো গ্রামের বাড়ি বা এরকম একটা জায়গাতে, সে তার মাকে ওল্ড হোমে রেখে সে আলজিয়ার্সে এসেছে, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে থাকে। তো সেখানে থাকতে গিয়ে তার অনেক বন্ধু বান্ধবও হয়েছে। এবং সেখানে যখন সে থাকতে গিয়ে আহ, তার কাছে টেলিগ্রাম আসে তার মা মারা গেছে ওল্ড হোমে। তো এবং সে তার মায়ের মারা যাওয়ার পরে সে ওল্ড হোমে দেখা করতে যায়। ওল্ড হোমের ডিরেক্টর তাকে জানায় যে তার মা আলজিয়ার্সে থাকার চেয়ে এখানেই ভালো ছিল, এবং সে মৃত্যুর আগে বলে গেছে তার যেন একটা হ্যাপি ফিউনারেল করা হয় রিলিজন অনুযায়ী। এবং তার একটা সুন্দর রিলিজন অনুযায়ী ফিউনারেল হয়েছে, বা ফিউনারেলের ব্যবস্থা করা হয়েছে, এবং সে সে অনুযায়ী ব্যবস্থা করে। এবং সে বলে যে আমার মা তো রিলিজিয়াস ছিল না। তো যাই হোক, তারপরে সে ব্যবস্থা হয়। এবং ওখানে গিয়ে একটা মেয়ের সাথে তার দেখা হয়, তার নাম হচ্ছে ম্যারি। এবং সে ওইখানে তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার পরের দিনই তার অনেক আনন্দ ফুর্তি করে। এবং অন্ত্যেষ্টিক্রিয়ার দিনেও তার তেমন কোনো আবেগ নাই। ইনফ্যাক্ট ওখানকার কেয়ারটেকার বা এই যে ওল্ড হোমের যে ডিরেক্টর, তারাও বলে যে তার মায়ের প্রতি তার কোনো আবেগ নাই, কান্নাকাটি নাই, কোনো কিছু নাই। যাই হোক, একটা সময় গিয়ে আমরা দেখতে পাই যে এখানে রেমন্ড বা আরো বেশ কয়েকটা ক্যারেক্টার রয়েছে। রেমন্ডের সাথে তার একটা ফ্রেন্ডশিপ হয়, এবং রেমন্ডকে তার মিস্ট্রেসের ভাই বা বন্ধুরা মিলে হচ্ছে, তারা সবাই আর কি আরব দেশের, তো তারা আসলে খুঁজে মারপিট করবে বা মারবে এরকম। তো এক পর্যায়ে গিয়ে আমাদের এই যেহেতু মোরসাল্ট তার বন্ধু, তো মোরসাল্টের সাথেও তাদের একটা ঝামেলা বেঁধে যায়। একটা সময় গিয়ে বিচে গিয়ে তাদের ভেতরে একটা মারামারি হয়, ফাইটিং হয়। ফাইটিং এর এক সময় গিয়ে আমাদের মোরসাল ওই অ্যারাবিয়ান যে মিস্ট্রেস, সেই মিস্ট্রেসের ভাই অ্যারাবকে সে গুলি করে হত্যা করে। এরপরে পুলিশ তাকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যাওয়ার পরে ওইখানে সে ইয়েতে থাকে, প্রিজনে বা জেলখানায় থাকে। জেলখানায় থাকার সময় তার সাথে ম্যারি একবার দেখা করে, পরের বার থেকে আর দেখা করতে পারে না, তাকে যেতে দেওয়া হয় না। এবং এখানে তার ট্রায়াল শুরু হয়। ট্রায়ালে গিয়ে তাকে হচ্ছে সবাই বলে যে এই লোকটা মোরসাল্টের ব্যাপারে আর কি, ডিরেক্টর, তারপরে ওই যে কবরস্থানের কেয়ারটেকার, এরা সবাই বলে যে এ হচ্ছে আবেগহীন একজন মানুষ,
এমনকি ট্রায়ালে সাক্ষী দেওয়ার সময় আমাদের যে ম্যারি, মোটসাল্টের যে প্রেমিকা, সেও বলে যে মানে অসাবধানতাবশত সে বলে ফেলে যে হ্যাঁ, আহ, তার মায়ের মৃত্যুর পরের দিনই আমাদের ডেটিং বা ডেট হয়, এই বিষয়টা সে বলে ফেলে। এবং সেখান থেকে আরো ইয়ে হয়ে যায়, হ্যাঁ, যে আসলে এই লোকটার আসলেই কোনো রকমের আবেগ অনুভূতি নাই। তো যাই হোক, এইভাবে এরপরে সে জেলে থাকে। জেলের 1টা বছর চলে যায়। 1টা বছর পর মিডিয়া বা অন্যান্য যেভাবেই হোক না কেন এই কেসটা আবারও ইয়ে হয়, এবং কেসে গিয়ে আমাদের মোরসালকে দোষী সাব্যস্ত করা হয়। সবাই তার মা এবং এই যে হত্যাকাণ্ড, এই দুইটার ভেতরে একটা কানেকশন তৈরি করে যে যে লোকের মায়ের প্রতি আবেগ নাই, মায়ের মৃত্যুর পরের দিন সে ডেট করতে পারে, সুতরাং সেই লোক এরকম হত্যাকাণ্ড করতেই পারে। মানে ওইটা আরো হচ্ছে তার এই হত্যাকাণ্ডের বিচারটাকে যেন আরো ত্বরান্বিত করে। যাই হোক, সে অভিযুক্ত হয় এবং অভিযুক্ত হওয়ার এক পর্যায়ে গিয়ে তাকে আহ মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডের পরে সে আপিল করে, এবং আপিল করার পরে তার ভেতরে একটু বাঁচার ইচ্ছা জাগে। কিন্তু দেখা যায় আপিল করার পরেও তার রায়টা আর ওরকম আসে না। সে দেখা যায় যে ওই রায়টা আসে হচ্ছে তার মৃত্যুদণ্ডই রাখা হবে বা কার্যকর করা হবে এরকমটাই। তো সেই অবস্থায় সে, মৃত্যুদণ্ড আর কি এখানে দেখানো হয় না, কিন্তু যেটা বলা হয় যে সে আহ এরপরে সে তার উদাসীনতা বা যেরকমটা সে সেরকম আচার আচরণ সে করতে থাকে। সে বাঁচার আশা ছেড়ে দেয়। তার মনের ভেতরে একটা ঘৃণার কান্না উদ্ভূত হয়। সে ভাবে যে তার একা থাকা দরকার, এটা সে ভাবে। আবার সে মনে মনে সে সুখী হয়। সে আশা নিরাশা সবকিছু ছেড়ে দিয়েছে। মানে যখন সে দেখতেছে আমি মারা যাব, তখন তার ভিতরে আর কিছু নাই। এখন সে ভাবে যে আমাকে সুখ অনুভব করতে হবে। সে সুখী, সুখী হওয়ার একটা ভান করে। মানে এক কথায় একজন সোললেস মানুষ, মাইন্ডলেস একজন মানুষ, যার হৃদয় বলে কিছু নাই, এরকম একটা মানুষ যেরকমটা হয় সেরকম। এটার একটা উদাহরণ যদি তোমরা পেতে চাও ভিজুয়ালি, সেটা হচ্ছে একজন নেশাগ্রস্ত মানুষ যেরকম উদাসীন থাকে সব বিষয়টাতে, এইরকম আর কি এই লোকটা। তো এই হচ্ছে টোটাল ঘটনা। আর তোমাদেরকে বলি, আজকের এই ক্লাসটার পরে আগামী 3-4টা ক্লাস হবে হচ্ছে তোমাদের ইএলটি নিয়ে, এবং তারপর পরে আমি আবার ব্যাক করব। আর এর ভেতরেই আমি মানে ওই ইএলটির 3-4টা ক্লাস পরে আমি আবার তোমাদেরকে এসে এইগুলোর ভেতর থেকে যে আরো যে কয়েকটি স্টোরি বাদ থাকলো সেগুলো পড়াই দেবো, এবং এরপরে আবার তোমাদেরকে প্রশ্ন দিতে থাকবো, প্রশ্ন পড়াইতে থাকবো। তো তোমরা, আমি তোমাদেরকে নোটগুলো শেয়ার করতে থাকবো, তোমরা এগুলো নিয়ে পড়তে থাকো। সো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই। ভালো থেকো। নেক্সট যখন আবার ক্লাস হবে তখন তোমাদের সাথে কথা হবে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।